শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল ৫ দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসাব শেষে ভাগশেষে থাকলো কি? এসব জানাতেই আমাদের আয়োজন ভাগশেষ। পুরো আয়োজনের সাথে আছি সাজিদ আরাফাত। শুরুতে জানবো রেমিটেন্সের খবর। চলতি জুনের প্রথম ২২ দিনে রেমিটেন্স এসেছে ২১৫ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬,২৩০ কোটি টাকা। আমরা একটু দেখতে চাই এই জুনের যে প্রথম ২২ দিনের কথা বলছিলাম, এই সময়ে প্রবাসী আয় কতটা এলো এবং সেটি বাড়লো নাকি কমলো, সেটি আমরা একটু বিশ্লেষণ করব। ২২ দিনে প্রবাসী আয় ছাড়িয়েছে। চলতি মাসে আয় বেড়েছে ১.৮%। গত ডিসেম্বর থেকে টানা ৬ মাসে ৩০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত ৩,২৭৫ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। যেটি বলছিলাম যে জুলাই থেকে এই মে মাস পর্যন্ত যে হিসাব, সেটি বাংলাদেশ ব্যাংক দিয়েছে এবং মে মাসে বলা হচ্ছে যে প্রবাসী আয়ে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার শুধুমাত্র মে মাসে বলা হচ্ছে, এবং গেল মে মাসের তুলনায় যেটি ১৫.৩৪% বেশি। অর্থাৎ গেল বছরের যে মে মাস, সেই মে মাসের তুলনায় এই বছরের মে মাসে কিন্তু প্রবাসী আয়ের যে পরিমাণ, সেটি কিন্তু অনেকাংশে বেড়েছে। আমরা দেখছি সেটি শতাংশের হিসেবে ১৫% বেশি। পরবর্তীতে দেখতে চাই যে প্রবাসী আয়ের শীর্ষে কৃষি ব্যাংক এবং ইসলামী ব্যাংক। বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক ১ নম্বরে ছিল কিছুদিন আগেও, পরবর্তীতে কৃষি ব্যাংক কিন্তু ১ নম্বরে চলে আসে। এই পাশাপাশি অবস্থানে থেকেই কিন্তু প্রবাসী আয়ের যে শীর্ষে রয়েছে যে তালিকা, সেই তালিকায় কিন্তু একেবারে প্রথম সারিতেই রয়েছে কৃষি ব্যাংক এবং ইসলামী ব্যাংক, যেই ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা প্রবাসী আয় যে পাঠানোর যে বিষয়গুলো রয়েছে, পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে এই ব্যাংকিং চ্যানেলেই কিন্তু তারা প্রবাসী আয় পাঠান। আগের অর্থ বছরের চেয়ে প্রবাসী আয় বেড়েছে ১৯%। অর্থাৎ সার্বিক যে আয়ের কথা বলছিলাম, প্রবাসী আয়, সেটি গত বছরের অর্থ বছরের তুলনায় এই চলতি অর্থ বছরে আমরা দেখছি যে ১৯% বেড়েছে। সেটি বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক হিসেবে জানিয়েছে। টানা ৪৪ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১০ বিলিয়ন মার্কিন ডলার। আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে আসলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কেমন, সেটি কি পরিমাণে বাড়লো এবং কোন সময় কেমন ছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমরা বলছি যে চলতি বছরে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ৩৪.৯৯ বিলিয়ন ডলার। এই যে রেমিটেন্স আসছে, এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেটি কিন্তু সমৃদ্ধ হয় এবং সেটিতেই আসলে মূল একটি দৃষ্টি রেখেছে বাংলাদেশ ব্যাংক এবং সেটি তারা তুলে ধরেছে যে ব্যাংকিং চ্যানেলে এই রেমিটেন্স বা প্রবাসী আয় আসার মধ্য দিয়ে কিন্তু রিজার্ভের যে গ্রস পরিমাণ, সেটি কিন্তু সমৃদ্ধ হয়েছে এবং বলা হচ্ছে যে ২৪ জুন পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬,১০৩.৮৯ মিলিয়ন ডলার। ২০২৩ সালে রিজার্ভের পরিমাণ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার। আমরা দেখছি সেখান থেকে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এই গেল ২ থেকে ৩ বছরের, আড়াই বছরের মধ্যে। চলতি বছর ১৯ জানুয়ারি রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ায়, অর্থাৎ ১৯ জানুয়ারিতেই রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। পরবর্তীতে এই জুনে এসে সেটি কিন্তু ৩৬ বিলিয়নে উঠেছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলার। যেটি বলছিলাম যে ৪৪ মাস পর বাংলাদেশের যে গ্রস রিজার্ভ, সেটি ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং সর্বোচ্চ যখন ছিল সেটি কিন্তু বেশ কয়েক বছর আগে। আমরা দেখছি যে ২০২১ সালের আগস্ট মাসে সেটি ছিল ৪৮ বিলিয়ন ডলার। সেটি দেশের ইতিহাসে সর্বোচ্চ বলা হচ্ছে এবং রিজার্ভ পুনরুদ্ধারে ভূমিকা রাখছেন প্রবাসীরা। যেটি বলছিলাম, বাংলাদেশ ব্যাংক যে তথ্যটি দিয়েছে যে প্রবাসী আয়ের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আসছে, যেটি প্রবাসী আয়ের মাধ্যমে, সেটি কিন্তু সমৃদ্ধ করছে দেশের রিজার্ভকে এবং সেটি আমরা তার পরিমাণও দেখছি। এখানে যে বলা আছে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স এসেছে ৩৪.৯৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এই মুদ্রার রিজার্ভের আসার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের যে গ্রস রিজার্ভ, সেটি সমৃদ্ধ হচ্ছে। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটে প্রতি ভরিতে কমেছে ২,২১৬ টাকা। নতুন দর অনুযায়ী স্বর্ণ বিক্রি হচ্ছে ২,২৩,০৭৪ টাকায়, যেটি ২২ ক্যারেটের স্বর্ণ। আমরা একটু স্বর্ণের দাম দেখে নেব। যেটি হয় যে প্রতি মাসে আমরা দেখি যে স্বর্ণের দাম ওঠানামা করে, তবে আমরা একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এক মাসে 10 বার দাম সমন্বয় করা হয়েছে। এটি
এখনও যদিও জুন মাস শেষ হয়নি, এই মাসে আরও কয়েকবার দাম সমন্বয় হতে পারে আবার নাও হতে পারে, সেটি আসলে সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত আমরা 1 মাসে 10 বার দাম সমন্বয় হচ্ছে এটি জানিয়ে রাখতে চাই, এবং নতুন দর অনুযায়ী কোন স্বর্ণের দাম কেমন সেটি একটু দেখতে চাই। 22 ক্যারেটের যে স্বর্ণের দাম যেটি বলছিলাম, দাম কমে এখন বর্তমানে বিক্রি হচ্ছে 2,23,074 টাকা এটি ভরি, এবং পরবর্তীতে আমরা 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেখানে দেখতে চাই প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,13,043 টাকা, এবং 18 ক্যারেটের যে স্বর্ণ আছে সেটির দাম পড়ছে 1,82,950 টাকা ভরি, এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেখানে দাম কমে সেটি বিক্রি হচ্ছে 1,49,474 টাকায়। বাজুস কর্তৃক যে নির্ধারিত দাম সেটি কার্যকর হবে, এই নতুন দাম একটু কমেছে, আবার দাম বাড়তেও পারে, সেটি আসলে সময়ের সাথে মানিয়ে তারা এই দাম নির্ধারণ করে। আমরা পরবর্তীতে আরও একটি বিষয় দেখতে চাই যে কতবার কি পরিমাণ দাম সমন্বয় হচ্ছে। আমরা স্বর্ণের দাম সমন্বয়ের বিষয়টি একটু দেখতে চাই। পুরো বছরের একটি হিসেব থাকে তাদের, সমন্বয় হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখছি যে 81 দফা বা অথবা 81 বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দেখছি আমরা দাম বেড়েছে 40 দফায় এবং দাম কমেছে 40 দফায়, অর্থাৎ সমান সমান দেখতে পাচ্ছি। দাম বাড়া কমার যে পাল্লা সেটি কিন্তু একেবারে সমান সমান, তবে ভ্যাট সমন্বয় করা হয়েছে 1 দফায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক এই স্বর্ণের দাম সমন্বয় করা হয়ে থাকে। বিভিন্ন সময় বৈশ্বিক যে দাম তার সাথে সমন্বয় কিংবা দেশীয় যে অনেকগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড বিষয়াদি তারা সামনে রেখে দাম সমন্বয়গুলো করে থাকে, তবে সেটি কখনো কমে কখনো বাড়ে, সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম। টানা 2 প্রান্তিকে বৃদ্ধির পর তৈরি পোশাক রপ্তানিতে কমেছে মূল্য সংযোজন। 2025-26 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কমে হয়েছে প্রায় 61%, যা আগে ছিল 64%। পোশাক রপ্তানির খাতের যে তথ্য সেটি আমরা একটু দেখতে চাই। পোশাক রপ্তানিতে মূল্য সংযোজনের কথা যেটি বলছিলাম, মূল্য সংযোজন কিছুটা কমেছে, সেটি আমরা একটু দেখব। তৃতীয় প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রপ্তানির যে পরিমাণ সেটি আমরা দেখছি 919 কোটি 78 লাখ ডলার। মূল্য সংযোজন কর যেটি ছিল যেটি দাঁড়িয়েছে 61.35%, যেটি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল অক্টোবর থেকে ডিসেম্বরে 974 কোটি 84 লাখ ডলার যেটি রপ্তানি হয়েছিল। সেই সময় মূল্য সংযোজন ছিল আমরা দেখছি যে 64%, অর্থাৎ সেটি কিন্তু কমেছে 61%-এ নেমেছে, এবং বাংলাদেশ ব্যাংক এই পোশাক রপ্তানির যে মূল্য সংযোজন কমেছে সেই তথ্যগুলো জানিয়েছে, হালনাগাদ তথ্য। আমরা পরবর্তীতে আরেকটু তথ্য দেখতে চাই যে পোশাক খাতে রপ্তানির পরিমাণটা কেমন, কোন অর্থ বছরে কেমন। পোশাক খাত থেকে বড় একটি রপ্তানি তৈরি পোশাক খাত কিন্তু বড় একটি রপ্তানির জায়গা বাংলাদেশের, এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় খাত। আমরা 2023-24 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানির দেখছি পরিমাণ 3,613 কোটি ডলার, যেটি 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি আমরা দেখছি যে 3,935 কোটি ডলার, অর্থাৎ এটি কিন্তু পরের অর্থ বছরে বেড়েছে অনেকটাই। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রপ্তানি 2,887 কোটি ডলার, অর্থাৎ এখনও চলতি অর্থ বছরে যে কয়েক মাস বাকি আছে সেই কয়েক মাসে আসলে কি পরিমাণ রপ্তানি আয় আসবে সেটি এখনও বলা যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত আমরা যেটি দেখছি যারা হিসাব দিয়েছে 2,887 কোটি ডলার। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে 1,110 কোটি টাকার বেশি, যা আগের দিনের চেয়ে 170 কোটি টাকা 53 লাখ টাকা বেশি। আমরা একটু দেখে নিতে চাই আজকের যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সূচক এবং লেনদেনের পরিমাণ কি অবস্থায় ছিল। আমরা দেখছি যে ডিএসই এক্স ইন্ডেক্সে আজকে সূচকের পরিমাণ 5,652 পয়েন্ট, এবং সেটি 35 পয়েন্ট বেড়েছে সূচকের পরিমাণ। লেনদেন হয়েছে যেটি বলছিলাম 1,110 কোটি টাকারও বেশি, এবং লেনদেন বেড়েছে গত দিনের তুলনায় 170 কোটি টাকা। আমরা একটু দর পরিবর্তনের বিষয়গুলো দেখতে চাই। এখানে দেখছি যে 273টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং কমেছে 68টি কোম্পানির শেয়ারের দর, অপরিবর্তিত রয়েছে 54টি কোম্পানির শেয়ারের দর। মোটা দাগে এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে সপ্তাহ শেষের চিত্র। আমরা এই পর্যায়ে দেখে নেব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কী অবস্থা।
সেখানেও কিন্তু সূচকের পরিমাণ বেড়েছে এবং লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন হয়েছে 98,81,00,000 টাকা, যা আগের দিনের চেয়ে 40 কোটি টাকা বেশি। সেটি একটু দেখব আমরা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কি পরিস্থিতি ছিল সপ্তাহের শেষ দিনে সূচক ও লেনদেনের পরিমাণে আমরা দেখছি যে সূচক বেড়েছে 29 পয়েন্ট এবং সেটি আমরা সিএসপিআই সূচকের পরিমাণ ছিল 15,149। লেনদেনের পরিমাণ 98,81,00,000 টাকা এবং লেনদেন বেড়েছে আমরা দেখছি গত দিনের তুলনায় 40 কোটি টাকা বেশি। দর পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখছি যে 133টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 69টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত রয়েছে 38টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক চিত্র। আমরা এ পর্যায়ে দেখব সপ্তাহ শেষে পুঁজিবাজারের কি অবস্থা ছিল। সপ্তাহ শেষে পুঁজিবাজারের সূচক কমেছে 8 পয়েন্ট, তবে স্থিতিশীল অবস্থায় আছে মূলধন। এক নজরে দেখে নিতে চাই এই সপ্তাহের পুরো পুঁজিবাজারের যে অবস্থা সেটি। আমরা 21 জুন সপ্তাহের শুরুর দিন ছিল, সেদিন সূচক 5,639 পয়েন্ট এবং সেদিন কিন্তু সূচক কমেছিল। আমরা দেখছি যে 21 পয়েন্ট কমেছিল এবং লেনদেন মোটা দাগে লেনদেন ভালো ছিল। 1,024 কোটি টাকা লেনদেন হয়েছে এবং বাজার মূলধন ছিল 6,92,000 কোটি টাকা। 22 জুনের ক্ষেত্রেও আমরা দেখছি যে সূচক কমেছিল। এদিন বড় একটি সূচকের দরপতন আমরা দেখছি যে 85 পয়েন্ট সূচক কমেছিল এবং লেনদেনও কিন্তু অনেকটাই কমেছিল। 876 কোটি টাকায় নেমেছিল এদিন। বাজার মূলধন 6,86,000 কোটি টাকা। 23 জুন আমরা দেখছি যে সূচকের পরিবর্তনে দেখছি 51 পয়েন্ট সূচক বেড়েছিল এদিন। 5,605 সূচকের পরিমাণ ছিল এবং লেনদেন ছিল 828 কোটি টাকারও বেশি। 6,90,000 কোটি টাকা ছিল বাজার মূলধন। 24 জুন আমরা দেখছি যে ধারাবাহিকভাবে সূচকের পরিমাণ বেড়েছে, এদিনও 11 পয়েন্ট বেড়েছে এবং লেনদেন হয়েছে 940 কোটি টাকা। বাজার মূলধন দেখছি আমরা 6,90,000 কোটি টাকা এবং 25 জুন অর্থাৎ আজকে সপ্তাহের শেষ দিনে 5,652 পয়েন্ট আমরা দেখছি এবং সূচকের পরিমাণ বেড়েছে আজকে দেখছি 35 পয়েন্ট বেড়েছে এবং লেনদেনের পরিমাণও সাথে বেড়েছে। 1,110 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 6,92,000 কোটি টাকা বাজার মূলধন রয়েছে। আমরা বাজার মূলধনে কিন্তু খুব একটা পরিবর্তন দেখছি না, সপ্তাহের শুরু এবং শেষে প্রায় একেবারে স্থিতিশীল রয়েছে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে আমের বাজার। কেনাবেচা হচ্ছে কেমন সে বিষয়ে জানতে চাই। সোহান মাহমুদ আছেন সেখানে, সোহানের সাথে যুক্ত হব। সোহান, আম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? আম কি দামে বিক্রি হচ্ছে? কোন কোন জাতের আম পাওয়া যাচ্ছে? বেচা বিক্রি কেমন চলছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আমের রাজ্য হিসেবে পরিচিত জেলা এই চাঁপাইনবাবগঞ্জ, কারণ এই জেলার আম দেশের বাজার ছড়িয়ে বিশ্ব বাজারেও রপ্তানি হয়েছে বহুবার। এক কথায় এখানকার আমের ঘ্রাণ সারা বিশ্বেই ছড়িয়েছে। এখানে প্রায় 37,000 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে প্রায় 5,000 কোটি টাকা বাণিজ্য হবে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,58,000 মেট্রিক টন। এখানে আসলে বিভিন্ন উপজেলায় বিভিন্ন আমবাজার রয়েছে। আমরা এখন রয়েছি সদর উপজেলার পুরাতন আমবাজারে। এছাড়াও দেশের সবচেয়ে বড় আমবাজার শিবগঞ্জ উপজেলার কানসাট, সেটিও এই চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। ভোলাহাট এছাড়াও গমস্তাপুরে রয়েছে আমবাজার। এই আম চাষিদের অভিযোগ হচ্ছে ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। এছাড়াও এক মনে আসলে 40 কেজি হলেও এখানকার বিভিন্ন বাজারে এক মনে নেওয়া হচ্ছে 50 থেকে 55 কেজি। এটি চাষিদের অভিযোগ, এতে তারা লোকসান গুনছেন। এখন বর্তমানে 6 থেকে 7 জাতের আম এই চাঁপাইনবাবগঞ্জের বাজারে পাওয়া যাচ্ছে। লক্ষণভোগ, কাটিমন, আম্রপালি, খিরসাপাত সহ নানা জাতের আমে ভরপুর হয়ে উঠেছে। এখানে খিরসাপাত বিক্রি হচ্ছে 7 থেকে 7,500 টাকা মন, কারণ এখন বর্তমান সময়ে এসে খিরসাপাতের মৌসুম প্রায় শেষ পর্যায়ে, এই কারণে এই আমটির দাম সবচেয়ে বেশি। এরপরই আসলে বিক্রি হচ্ছে আম্রপালি 4 থেকে 4,500 টাকা মন। তারপরে যে আমটি বিক্রি হচ্ছে এটি হচ্ছে ফজলি আম, যেটি প্রায় 1,500 টাকা মন দরে বিক্রি হচ্ছে। এরপরে লক্ষণভোগ বিক্রি হচ্ছে 1,200 টাকায়। তবে লক্ষণভোগ যারা চাষি রয়েছেন তাদের একটি অভিযোগ, এই 1,200 টাকা মন দরে আসলে আম বিক্রি করে তাদের উৎপাদন খরচ উঠছে না, দিন দিন বাড়ছে
এখানকার কীটনাশক ব্যয়, শ্রমিক থেকে শুরু করে সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, সেই আকারে আসলে কোনোভাবেই আমের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে না বলে এখানকার চাষিরা অভিযোগ করেছেন। এছাড়াও আরেকটি অভিযোগ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জে যেহেতু পর্যাপ্ত আম উৎপাদন হয়, এই আম বিদেশে রপ্তানি হচ্ছে না। গত বছরও প্রায় 150 মেট্রিক টন এই এই জেলা থেকে বিদেশে আম রপ্তানি হয়েছিল, তবে এবার কোনোভাবেই তারা আম রপ্তানি করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজার নিয়ে সবশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী সোহান মাহমুদ যুক্ত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় বাড়লেও কমেছে রাজস্ব আয়। এছাড়া ভিসা জটিলতায় কমেছে যাত্রী পারাপারও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। যুক্ত হতে চাই আজিজুল সঞ্চয়, আমরা যেটি বলছিলাম যে সেখানে রাজস্ব আয় কমেছে এবং মানুষের যাতায়াতের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে কি দেখছেন, সেখানে সার্বিক পরিস্থিতি জানাবেন এবং রাজস্ব আয় কমার কারণটা কি? সাজিদ, আখাউড়া স্থলবন্দরটি মূলত রপ্তানিমুখী বন্দর, যদিও তার বিপরীতে কিন্তু কিছু পরিমাণ পণ্য আমদানি হয়ে থাকে। তবে এখন যেটি সমস্যা যেটি হচ্ছে যে গত ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এখন পর্যন্ত এই বন্দর দিয়ে কোনো ধরনের পণ্যই ভারত থেকে আমদানি হয়নি। এটা আসলে মূলত ব্যবসায়ীদের একটি অনীহা রয়েছে, যেহেতু আসলে এই বন্দর দিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ সব ধরনের পণ্য কিন্তু তারা চাইলে আমদানি করতে পারে না। এবং আসলে ব্যবসায়ীরা যে ধরনের পণ্যগুলো আমদানি করতে চান, যেগুলো আসলে যখন হঠাৎ আসলে যে ধরনের পণ্যগুলো চাহিদা তৈরি হয় হয় স্থানীয় বাজারে, সেই ধরনের পণ্যগুলো তারা আমদানি করতে চান, কিন্তু আসলে এই ধরনের সব পণ্য আসলে আমদানির সুযোগ নেই। যার ফলে তারা আসলে খুব ভালো মুনাফা করতে না পেরেই কিন্তু পণ্য আমদানি একেবারেই বন্ধ করে দিয়েছেন বলা যেতে পারে। এছাড়া কিন্তু এই বন্দর দিয়ে রাজস্ব আয়ের কিন্তু অন্য একটি মাধ্যম হচ্ছে ভারতের যাত্রী পারাপার। যদিও আপনি জানেন, গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসার যাত্রী পারাপার কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে এই বন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার অর্ধেকেরও বেশি পরিমাণ কিন্তু কমে গিয়েছে। তবে আজকে যেহেতু ভারতের হাই কমিশনার একটি ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আগামী 28 জুন থেকে আবার ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু করবে তারা, সেক্ষেত্রে বলা যেতে পারে যে হয়তোবা আগামী মাস থেকে হয়তোবা এই বন্দরে আবারও কিন্তু যাত্রী পারাপারটি স্বাভাবিক হতে পারে। তখন হয়তোবা এই যে যাত্রী পারাপার বাবদ যে ভ্রমণ করা আছে সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে সাজিদ, যে তথ্যটি হচ্ছে আমরা 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 কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এনবিআর সঙ্গে তারা একাধিকবার তারা কথা বলেছেন, তারা চিঠি চালাচালিও করেছেন। তারা চাচ্ছেন যে বন্দর দিয়ে যেন আসলে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই সব ধরনের পণ্য যেন তারা আমদানি করতে পারেন, অর্থাৎ যখন যে পণ্যের চাহিদা তৈরি হবে স্থানীয় বাজারে, সেই পণ্যটি যেন তারা কোনো ধরনের বাধা ছাড়াই আমদানি করতে পারে, সেই সুযোগটি তারা চান। তবে এটি নিয়ে আমরা কথা বলেছিলাম স্থলবন্দর যে কাস্টমস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে এটি এনবিআর এর এখতিয়ার, আসলে কখন কোন পণ্য আমদানি অনুমতি তারা দেবেন। তবে ব্যবসায়ীদের দাবি বিষয়টি নিয়ে তারাও এনবিআর এ নিয়মিত যোগাযোগ রাখছেন, যদিও এখনো পর্যন্ত এটি নিয়ে কোনো ধরনের সুরাহা হয়নি। তবে তারা আশা করছেন হয়তো এটি নিয়ে একটি সমাধান আসবে, তখন হয়তো বা এই বন্দর দিয়ে আমদানি বাড়লে তখন হয়তো বা এই যে রাজস্ব আয় সেটি অনেক বেশি বৃদ্ধি পাবে। তো সাজিদ, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শেষ করছি আজকের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।